ভালোবাসলেই তার সাথে যা খুশি করতে পারিস না তীব্র। এত পবিত্র বন্ধনের শুরুটা তোর মিথ্যে দিয়ে হবে? তীব্র ঝট করে উঠে দাঁড়ালো, হাত উল্টে কবজি দিয়ে ঘাম মুছল কপালের, বুকের মাঝে আতঙ্কের দামামা সব তীব্র ঠেসে রাখলো উচিত অনুচিতের চাপে। মুখ শক্ত করে জীবনের সব থেকে কঠিন সিদ্ধান্তটাই নিয়ে ফেললো। তারপর তীব্রর ফ্ল্যাটে মিটিং বসেছে, আলোচনার নয় চিন্তার। চার বন্ধু পুরো ঘর জুড়ে অংশ নিয়েছে তাতে। বারবার দেয়াল ঘড়ি দেখছে নাহিদ, রাত 11টা ছাড়ালো। নিচের মেন গেটে তালা ঝুলিয়েছেন দারোয়ান, কিন্তু তীব্র এখনো ফেরেনি। পরপর দুদিন দেরি, অফিস কামের কারণে নাহিদের চাকরিটা আর নেই, সেজন্য সারাদিন মিরাজদের সাথে আড্ডায় ব্যস্ত ছিল ঘরে। সিরিজ দেখেছে, তাস খেলেছে, খিচুড়ি খেয়েছে দুপুরে, কিন্তু রাত বাড়তেই যেন তীব্রর না ফেরার দুশ্চিন্তা জেগে বসলো মাথায়। আর মানে নিয়ে হাজারবার কল করেছে ওকে, প্রথম দিকে রিং হলেও এখন সুইচ অফ বলছে। তীব্র তো এমন কখনো করে না। নাহিদ আর ছটফটে চিত্তে বসে থাকতে পারছে না। সব মুসিবত সবসময় তার উপরেই ফেলা হয় কেন? এদিকে তীব্র আসেননি, ওদিকে আবার নুহাও কথা বলছে না ওর সাথে। বিকেলে একবার দেখা হয়েছিল, নাহিদ ডাকলো, কিন্তু একটা বারও ফিরেও চায়নি মেয়েটা। এখনও রেগে আছে নিশ্চয়। আর এই নিয়ে নাহিদের যত খটকা। মেশিনের ব্যাপারটা নিয়েও সারাদিন ভেবেছে। শেষে এসে মনে হলো টাকার মেশিনের কথা বলেছিল মিরাজ। টাকা না থাকলে যে আজকাল বউ রাখা যায় না। কিছু মেয়ে তো ভালোবাসা বলতেই অর্থই বিত্তই চেনে। এই যে তার টাকা নেই দেখে মিথিলাও ছেড়ে গেল। পরপর মন বলছে ওর ধারণা ভুল। ব্যাপারটা এত সোজা হলে নুহা অত চটে যেতেন? অশ্লীল অসভ্য এসব বলতেন? মিরাজ নির্ঘাত খারাপ কিছু বলেছে? নাহিদ আর কিছু ভাবতে পারছে না। কেমন অসাড়ের মতো টলতে টলতে এসে উপর হয়ে শুয়ে পড়ল খাটে। মুশফিককে বলল, একবার নিচে নেমে দেখব যদি আসে। মিরাজ বলল, তালা লাগিয়েছো তো, এলে ফোন করতো আমাদের। মাথা নাড়ল ওরা। যুক্তি হাজারটা থাকলেও বন্ধু চিন্তায় কাহিল মনে স্বস্তি মেলে না কিছুতেই। এপাশের ফ্ল্যাটের অবস্থা তার থেকেও করুণ। পুষ্পিতা গলা কাটা মুরগির মতো হাঁসফাঁস করছে শুধু। সেই যে স্যার বেরিয়ে গেলেন, সারাটা দিন দেখা নেই। নাহিদের কাছে শুনেছে ঘরেও ফেরেননি উনি, ফোনটাও নাকি বন্ধ। আচ্ছা, কোনো বিপদ হলো না তো? মেয়েটা দিশেহারার মতন বিছানায় এপাশ ওপাশ করছে, নুহা পাশেই ঘুমিয়ে। পুষ্পিতা মাখো মাখো অন্ধকারে দেয়াল ঘড়ির জলজলে কাটা দেখলো। স্যার কি এখনো ফেরেননি? এত দেরি তো কখনো করেন না। তবে কি তখন ওভাবে জড়িয়ে ধরে পুষ্পিতার হৃদযন্ত্র শঙ্কায় থেমে থেমে যাচ্ছে। ফ্যাসফেসে চিত্ত যখন ভয়ে ডুবছে, আচমকা তার স্বরে মুঠোফোন বাজলো। প্রকোপে ভূমিকম্প তুলল মাথার বালিশ। পুষ্পিতা অবাক হলো একটু। নুহা আর আয়েশা ছাড়া ওকে ফোন করার কেউ নেই, আর না কেউ ওর ওই সিমের নাম্বার জানে, তাও এত রাতে। কৌতূহলে ও ফোন এনে সামনে ধরলো। স্ক্রিনে অচেনা নাম্বার দেখে বিভ্রান্ত হয় মেয়েটা। বিরস চিত্তে রিসিভ করে তাও। ওপাশ থেকে তাকে হ্যালো বলারও সময় দেওয়া হলো না। কেউ একজন কণ্ঠে মায়া মিশিয়ে ডাকলো, ভিতুবে। পুষ্পিতা থমকে গেল বিস্ময়ে। শোয়া হতে ত্রস্ত লাফিয়ে উঠল। তীব্র ও ফোন করেছে, নম্বর কোথায় পেল? এত কিছু ভাবার সময় পুষ্পিতার নেই। হড়বড়িয়ে শুধালো, স্যার, স্যার আপনি কোথায়? আপনার ফোন বন্ধ ছিল কেন? সবাই কত চিন্তা করছে জানেন? তীব্র এতগুলো প্রশ্ন বেমালুম এড়িয়ে যায়। কণ্ঠের গতি সুস্থির। কেমন করে বলল, একবার নিচে আসবে অবাক হলো পুষ্পিতা। এখন? ওর কণ্ঠে অনুনয়। প্লিজ। তারপর খট করে লাইন কেটে গেল। পুষ্পিতা ফোনের ওপর সময় দেখলো ফের। 12টা পার হয়েছে। গাজীপুরের মতো মফস্বলে এখন অনেক রাত। এত রাতে বাইরে যাবে, তাও বাসার নিচে। তীব্রর প্রতি তার ছটফটে মন যেতে এক পায়ে রাজি, কিন্তু কিভাবে যাবে? আন্টি তো ঘরে ঘুমাচ্ছেন। পুষ্পিতা কি করবে বুঝতে পারছেন না। অসহায় মুখে পাশ ফিরতেই ভরকে গেল কিছু। এক ভ্রু তুলে চেয়ে আছে নুহা। ও থতমত খেয়ে বলল, ঘুমোসনি? যেই নড়াচড়া করছিলি বিছানার কাঠগুলো তোর সাথে দুলছিল, ঘুমাবো কি করে? পুষ্পিতা মাথা নোয়ালো। নুহা নিজে থেকেই প্রশ্ন ছুড়ে। তীব্র ভাইয়া ফোন করেছিলেন? ঘাড় নাড়ল সে। কোথায় রেখেছে? পুষ্পিতার কণ্ঠ ধীরুজ। নিচে। এই সময়? নুহার কপালও গুছিয়ে এলো ভাঁজে। ও বলল, কি করবো এখন? উনি তো মনে হয় অপেক্ষা করছেন। কি করব মানে? যাবি? আমি আছি কি করতে, আয়। নুহা ফিসফিস করে বলল। অধরদয়ে চাঁদ হাসছে তার। পুষ্পিতা একটু হলেও হাঁপ ছাড়ে। যাক, নুহা নিশ্চিত কোনো না কোনো ব্যবস্থা করে দেবে। পেছনে পুষ্পিতাকে নিয়ে সামনে সামনে এগিয়ে যায় নুহা। শব্দের রাজত্ব কমাতে মেঝেতে পা টিপে টিপে হাঁটে। মায়ের ঘরের সামনে এসে থামলো ওরা। নুহা আস্তে করে দরজাটা টেনে বাইরে থেকে লাগিয়ে দিল। তেমনি সন্তর্পণে সিঁড়িতে এসে বলল, যা, আমি এখানেই আছি, ভয় নেই।
পুষ্পিতার মুখ দেখে মনেও হলো না সে ভয় পাচ্ছে। সম্পর্কে শুরু হয়নি দীর্ঘ কোনো প্রেমালাপ, অথচ এক পুরুষের ছোট্ট একটু ডাকে চঞ্চল পায়ে নিচে ছুটল সে। এর কারণ কি? বুক উজাড় করা ভালোবাসা? নুহা মনে মনে হাসলো। পুষ্পিতা অন্ধকারে ভয় পায়, একা থাকতে পারে না। কেউ জোরে কথা বললে বুক ছলকে উঠত। সেই মেয়ে আজ কোথাকার তীব্র ডাকে অন্ধকারকে পেছনে ফেলে সাড়া দিতে ছুটেছে। আহা প্রেম একটা মানুষকে কতটা বদলে ফেলে। অমন দাঁড়িয়ে বড় করে শ্বাস নিল নুহা। কাতর চোখ ফেললো একবার পাশের ফ্ল্যাটের দরজার উপর। ভেতরে একটা মানুষ আছে যার জন্য আজকাল তার ঘুমও হয় না। পুষ্পিতার মতো সেও প্রহরে ছটফটিয়ে মরে, শুধু দুজনের গল্পটা আলাদা। একজন ভালোবাসা পেয়েও না জানার দুঃখে, আর আরেকজন সে তো এখনো ভালোবাসাই পায়নি। পুষ্পিতা নিচে এলো কয়েক সেকেন্ড। মেন গেট তখন ঠা করে খোলা। দারোয়ান চাচা সজাগ হয়ে চেয়ার নিয়ে বসে। ওকে দেখেই ঠোঁট টিপে মুচকি মুচকি হাসলেন। পুষ্পিতা যে উন্মাদনা নিয়ে এসেছে ওসব ছাপিয়ে এইটুকু হাসিতে তিল পরিমাণ অস্থিরতাও মাথা তুলতে পারেনি। তার ব্যগ্র চোখের চাহনি এদিক ওদিক বিক্ষিপ্তভাবে ছুটছে। তীব্রকে খুঁজছে তারা। হর্নে নয়নের হদিস দিলেন দারোয়ান নিজেই। স্যার বাইরে। পুষ্পিতা অবাক হয়নি। ওই সময়টাও তার কাছে নেই। চড়ুইয়ের মতো চপল পায়ে গেট পেরিয়ে বাইরে এলো সে। মাথার উপর কাকতারুয়ার মতো কতগুলো সোডিয়ামের লাইট দাঁড়িয়ে। সেই আলোয় পুষ্পিতা আশেপাশ দেখার চেষ্টায়। আচমকা একটা কালো ছায়া এসে পাশে থামলো তার, ঠিক পিঠ বরাবর, যার অস্তিত্ব নিবিড় শুনশান রজনীতে। পুষ্পিতার দৃষ্টি সেই ছায়াতেই বর্তালো। বুঝে নিল স্যার এসেছেন। মেয়েটার মুখশ্রী আনন তারার মতো ঝলমলিয়ে উঠে শশকের ন্যায় ব্যস্ত হয়ে পেছনে ঘুরে চাইল। মুখের হাসি মিলিয়ে পিলে শুদ্ধ চমকে উঠল অমনি। মাস্ক ক্যাপ পরা অগোছালো শার্টে চেনা সে যুবক সামনে দাঁড়িয়ে আছে। পুষ্পিতার বক্ষস্থল ছ্যাদ করে উঠল। চিনতে একটু ভুল হলো না। আবারও বিট্টু মাস্তান এখানে কেন এসেছে? ওকে কি আবার তুলে নিয়ে যাবে? পুষ্পিতা ঢোক গিলল। চঞ্চলা মুখ বিবর ফ্যাকাশে, ভীত সন্ত্রস্ত নজরে বারবার চারিপাশ দেখছে। স্যার কোথায়? এখনো আসছেন না কেন? তার চোখ যখন প্রকট, বুকের গতি জোরালো, শরীরের কম্পন ও মনে ত্রাস। তখনই মুখের মাস্ক টেনে খুলে ফেললো মানুষটা। বেরিয়ে এলো পুষ্পিতার রন্ধ্রে মিশে যাওয়া সেই চেহারা, যা ভালোবেসে বিনা দ্বিধায় নিঃস্বর খাতায় এসে নাম লেখাতে পারত। সকাল থেকেই আকাশের বুকে ভেসে বেড়ানো সাদা মেঘ লেজ তুলে পালিয়েছে এখন। রাতের অন্ধকারকে সাক্ষী রেখে গায়ে ওরাও কালো রং মেখেছে। অদূর হতে তেড়ে আসছে ছোট ছোট বাজ পড়া শব্দ। থমকে থমকে পৃথিবীর বক্ষপট আলোড়নে কাঁপিয়ে তুলছে সে। এখনই মাটি ভেজাতে ঝপঝপি বৃষ্টি নামবে হয়তো। আহা, প্রবল বাতাসে দুলতে থাকা সবুজ পাতার বুকেও কত আয়োজন পৃথিবীর, অথচ এত আয়োজন বৃথা রইল স্তম্ভের মতো দাঁড়িয়ে থাকা পুষ্পিতার কাছে। হিমালয় থেকে ছুটে আসা হাওয়ার মতো তুষার তার শরীর, মুখে কথা নেই, চোখে নরম নেই। মৃত মানুষের মুখখানাও হয়তো এতটা দৃষ্টি বিভ্রম লাগে না যতটা রক্তশূন্য চেহারায় একযোগে সম্মুখের পুরুষ প্রাণে চেয়ে আছে তরুণী। আর সেই চাহনি যেন কাল হলো তীব্রর। তার বক্ষকোষ কাঁপছে। গলবীরের পথটা কাটকাট মরুর মতন শুষ্ক। শনশন বাতাসের মাঝেও ঘেমে একাকার ছেলেটা। বুকের লোমে লেপটে থাকা শার্ট দেখে মনে হচ্ছে ঘন বর্ষায় ভিজে এসেছে কেবল। মাস্কের পরপর মাথা থেকে ক্যাপটাও খুলে ফেলল তীব্র। এবড়ো থেবড়ো চুলগুলো বড় অবহেলায় পড়ে। ফর্সা কপালের অর্ধেক জুড়ে রাজত্ব ওদের। তিমিরের তলানো রাতের দাপট কমাতে যে হলদে লাইটটা জ্বলছে তাতে পুষ্পিতার নিষ্প্রভ মুখবিপর বড্ড যত্নে দেখল সে। পুরন্ত ঠোঁট দুটো নেড়ে নিস্তব্ধের ন্যায় শুধালো মেয়েটা, আপনি ববি? এর বেশি শব্দ পুষ্পিতার গলা ছিঁড়ে বের হয়নি, কিন্তু তীব্র বুঝে নিল ওর প্রশ্ন, ওর কথা। ঢোক গিলে বলল, হ্যাঁ আমি বিট্টু, আমি তীব্র। পুষ্পিতার জবাব দিল না। নিভন্ত মৃগনয়নে কেবল ফেলে দৃষ্টি। তীব্র এক পা এগিয়ে আরেকটু কাছে এসে দাঁড়ালো। মাঝে কয়েক ফুটের দূরত্ব, আর এইটুকু মেটানোর সাহস আজ ওর হলো না। দোষীর মতো মাথা নামিয়ে বলল, আমি জানি আমাকে বলার মতো তোমার কাছে কোনো কথা নেই ভীতু মেয়ে। তোমার সব থেকে অপছন্দের ঘৃণার যে মানুষটা, যার একটা ভুলের জন্য পুরো জীবন এলোমেলো হয়ে গিয়েছিল তোমার, সেই বিট্টু মাস্তান আমি, তোমার তীব্র স্যার ভীতু মেয়ে। পুষ্পিতা এবারেও নিশ্চুপ। ক্ষুদ্র শরীর তার মিনারের মতনই শটান দাঁড়িয়ে শুধু। তীব্র ব্যাকুল চোখে চাইল এবার, তেমনি আকুল গলায় শুধালো, এই সত্যিটা আমি তোমাকে কোনোদিনও জানাতে চাইনি। বিট্টু মাস্তানকে মেরে ফেলে সারা জীবন তোমার কাছে তীব্র হয়েই বেঁচে থাকতে চেয়েছিলাম। ভেবেছিলাম তোমাকে কোনোদিনও জানতেই দেব না। একদিন তোমাকে তুলে নিয়ে যাওয়া, গোটা বাড়ির মানুষের সামনে হেনস্থা করার মানুষটা যে আমি, হলো না। ভালোবাসার কাছে আমার সব চাওয়া পাওয়া তুচ্ছ হয়ে দাঁড়ালো। আর সকালে যখন তুমি ছুটি নিয়ে এসে আমাকে জড়িয়ে ধরলে, মাথা রাখলে এখানটায়, হুট করে কেমন জ্বালা পোড়া শুরু হলো জানো।
তোমার চোখের জলে আমার বুক ভিজলেও ওই জ্বালা নিভছিল না, বরং বাড়ছিল আরো। হঠাৎ করেই মনে হলো তোমার মতো মেয়েকে ভালোবেসে বুকে আগলে রাখা যায় ভিতরে, কিন্তু মিথ্যে বলে প্রতারণা করা যায় না। তাই আমি আর চুপ থাকতে পারিনি, নিজের রূপটা নিয়ে তোমার সামনে এসে দাঁড়িয়েছি। আচমকা ধপ করে হাঁটু ভেঙে বসে পড়ল তীব্র। হাত দুটো আরামসে লুফে নিল নিষ্ঠুর পিচের পথ। মাথা তুলল না, চোখে চোখ মেলল না, শুধু দু হাতের মাঝে একটা ছুরি নিয়ে পুষ্পিতার সামনে বাড়িয়ে ধরল। 10 এলাকায় এর দাপট খাতরানো মাস্তান এক সামান্য তরুণীর এর কাছে আনত হয়ে বলল, আমি তোমাকে ঠকিয়েছি ভিতু মেয়ে, ভালোবাসার ছুতোয় তোমার বিশ্বাস নিয়ে খেলেছি। এ অন্যায় তো ক্ষমার যোগ্য নয়। তাই আজ তুমি যা বলবে, যা শাস্তি দেবে, আমি মাথা পেতে নিতে এসেছি। তোমার নিশ্চয়ই খুব রাগ হচ্ছে আমার উপর। যদি চাও আমাকে খুন করতে, আমি তাতেও রাজি। তারপর মাথা তুলল তীব্র। অনুভূতিশূন্য পুষ্পিতার সাথে নজর মিলিয়ে বলল, আমি তোমাকে ভালোবাসি ভিতু মেয়ে, প্রচন্ড ভালোবাসি। কিন্তু এই ভালোবাসার কি মানে আছে যদি তোমার জন্য মরতেই না পারলাম? থামল সে, শ্বাস নিল। জ্যোৎস্না আর কৃত্রিম আলোর মাখামাখিতে চকচক করছে ছুরি। তীব্র সেদিকে চেয়ে বলল, আমি তৈরি। যে বুকে তোমাকে যত্ন করে আঁকড়ে রেখেছি, সেই বুকে না হয় প্রথম খাঁটা তুমি বসিয়ে দাও ভিতু মেয়ে। আমি তোমাকে ঠকিয়েছি, মিথ্যে বলেছি। এই অপরাধে যে শাস্তি তোমার যোগ্য বলে মনে হবে তাই করো। এই ছুরি দিয়ে আজ আমার বুকটা ক্ষত বিক্ষত করে দাও তুমি। ঠকবাজদের তো বাঁচার কোনো অধিকার নেই, তাই না? পুষ্পিতা কিছু বলল না। চোখ ফেটে এক কোণা নোনতা জল টুপ করে গালে এসে পড়ল। তীব্র ও কাতর কণ্ঠে বলল, তুমি কেঁদো না ভিতু মেয়ে, তুমি কাঁদলে আমার বুকে ব্যথা হয়। পুষ্পিতা জড়বস্তু তখনও কোনো রকম সাড়া না পেয়ে তীব্রর ফর্সা মুখে নিরাশার ছাপ পড়ল। উঠে দাঁড়ালো সে। একটু এগোতে নিলেই হাত তুলে মানা করল পুষ্পিতা। চোখে তার থই থই পারাবার, অথচ শক্ত কণ্ঠে বলল, এগোবেন না। তীব্র দাঁড়িয়ে যায়। সাফাই দেয়ার আশায় নিটল ঠোঁট তিত্তির করে ওঠে, কিন্তু সুযোগটা আজ দিল না পুষ্পিতা। চোখে মুখের ঘৃণার পাহাড় উগড়ে দিতে বলল, ছি। তুরন্ত চোখ দুটো খিচে নিল তীব্র। ধারালো দায়ের কোপে দুভাগ হলো বুক। পুষ্পিতার ইচ্ছি শব্দটা দেহের শিরায় শিরায় কাটার মতো ফুটছে তার। মেয়েটা আর থামল না, কথা বাড়ালো না। না শুনল এক বখাটের প্রেমিক হওয়ার গল্প। চোখের জল বাঁধ ভাঙার আগে অন্যায় মুখ চেপে ছুটে যায় সে। তীব্রর মনে হলো গায়ে শক্তি নেই, না হলে পুষ্পিতা চলে যাচ্ছে ও আটকাতে পারছে না কেন? কেন বুঝিয়ে বলছে না, আমি তোমাকে পেতে সব ছেড়ে এসেছি, আমি আর আগের মতো নেই। তার দেহের সঙ্গে সঙ্গে চোখের পাতাগুলো বিবশ ঠেকল। টনটন করে উঠল বুকের পাঁজর, হৃদয়ের গতিবেগ থিতি এলো ভয়ে। টনটন করে উঠল বুকের পাঁজর, হৃদয়ের গতিবেগ থিতি এলো ভয়ে। ঝাপসা নয়নজোড়া পুষ্পিতা ছুটে যাওয়া দেখতে দেখতেই বুঝে নিল তার ভালোবাসা শুরু হওয়ার আগেই সমাপ্তির তার টেনে ফেলেছে। মস্তিষ্কের কোনায় কোনায় বিষাক্ত এক সুরে নীল হয়ে গেল তীব্র, যে সুরে কেবল একটাই গান, এখানেই বিচ্ছেদ, এখানেই বিচ্ছেদ। তীব্র হাঁসফাঁস করে উঠল। ছুটে যাওয়া ক্ষুদ্র শরীরটার উদ্দেশ্যে চেঁচিয়ে বলল, ভিতু মেয়ে শুনছো? তুমি আমার মরণ চেয়েও ভিতু মেয়ে, তবু বিচ্ছেদ চেয়েও না। চৌকাঠে বসে বসে ঘুমে টলছিল নুহা। সারাদিন অফিসে খাটাখাটনির পর আয়েশা গভীর ঘুমে। তখন ঘরে থাকা দুই মেয়ের কোনো কারসাজি এখন অবধি টের পাননি তিনি। নুহা দোরগোড়া একটা চেয়ার পেতে বসেছিল, মাথাটা প্রায় একপাশে হেলে পড়া ভাব। আচমকা কিছু ধূপধাপ শব্দে হকচকালো খুব। চোখ মেলল ধরফড়িয়ে। পুষ্পিতা দৌড়ে আসছে, কাঁদছে, সারা মুখ চটচটে ভেজা। নুহা চমকে গেল ভীষণ। কিছু বলার আগে পুষ্পিতা পাশ কাটিয়ে ছুটে গেল নিজেদের ঘরে। নুহা কিছুই বোঝেনি, আশ্চর্যকতায় মূর্তি বনেছিল। হুঁশ ফিরতেই দৌড় লাগিয়ে ত্রস্ত পিছু নিল ওর। পুষ্পিতা এক ছুটে এসে আছড়ে পড়ল মেঝেতে। লেপ্টে বসে বিছানার চাদর খামচে কেঁদে উঠল হাহাকার করে। নুহা হুড়মুড়িয়ে পাশে এসে বসে ধৈর্যহীন সুধায়। কি হয়েছে? কাঁদছিস কেন? ভাইয়া কিছু বলেছে? দেখা হয়নি? হে পুষ্পিতা, কাঁদছিস কেন? বল না, বল না। সময় নিয়ে সিক্ত চোখে চাইল পুষ্পিতা। কঠোর উতলানো জলের পুকুর। হেঁচকি তুলে বলল, উনি উনি ববিট্টু মস্তান। নুহার উদ্বিগ্ন চোখ ঝলকে উঠে বিস্ময়ে। এই রে, তীব্র ভাইয়ের সত্যিটা বলে দিয়েছেন? এত তাড়াহুড়ো করতে গেলেন কেন? পুষ্পিতা তো ভুল বুঝবে এখন। ও কিছু বলতে হা করেও কি ভেবে ঠোঁট টিপে নিল আবার। এতক্ষণের চিন্তিত কণ্ঠটা মুহূর্তেই সতর্ক, শান্ত করে বলল, এখন তাহলে কি করবি তুই? আগের মতো ওনাকে ভালোবাসবি, না ঘৃণা করে দূরে সরে যাবি? পুষ্পিতার কান্নাটা অমনি থেমে গেল। ফিরল নিস্পন্দ চোখে। কেঁদে ভাসানো মেয়েটার এমন সময়েও হাসল নুহা।
বড্ড আলগোছের হাসি, মাথায় হাত বুলিয়ে বলল, তুই ভীষণ বোকা জানিস পুষ্পিতা, কারণ তুই খুব সহজ সরল একটা মানুষ, যার মধ্যে পৃথিবীর কোনো প্যাচ নেই, কিন্তু জীবনে এত সোজাভাবে চলে না। তাই কিছু কিছু ক্ষেত্রে এসে আমাদেরকে প্যাচ বুঝতে হয়, গুনে গুনে বুঝে শুনেই প্যাচের জট ছাড়াতে হয়, না হলে এই চোরাবালিতে আমরা নিজেরাই আটকে যাব। তীব্র ভাইয়া কে, কি, কেন, এসব নিয়ে আমি তোর সাথে একটা কথা বলবো না, আলোচনাও করব না, কারণ এই সময়টা শুধু তোর নিজের জন্য পুষ্পিতা। তুই ঠিক করবি তোর ভালোবাসা কোন দিকে যাবে, তাকে তুই কোন দিকে নিবি। সব কিছু তোর হাতে পুষ্পিতা, সব কিছু তোর হাতে। নুহা বলে দিয়ে উঠে গেল। পুষ্পিতাকে ঠায় বসিয়ে রেখে এগিয়ে শুয়ে পড়ল বিছানায়। ভাবল মনে মনে, আমি তোকে তীব্র ভাইয়ার হয়ে সাফাই দিতে পারতাম, তোর প্রেমে পাগল এক পুরুষ বদলে যাওয়ার রচনাটা তোকে পুরোটা বলতে পারতাম, কিন্তু বলবো না। সম্পর্কের মাঝে কে আমার জন্য কি করেছে সেসব বড় নয়, সম্পর্কের মাঝে ভালোবাসাটাই আসল। তাই ভাইয়া তোর জন্য কি কি করেছে সেসবের ভিত্তিতে নয়, আজ ওনাকে ভালোবাসা দিয়ে বিচার কর। তুই তুই সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত বোঝানোর নয়, এই সিদ্ধান্ত মনের পুষ্পিতা, মনকে বোঝা, প্রশ্ন করে দেখ কি বলে। নুহা শুলেও ঘুম হলো না। পুষ্পিতার কান্নার শব্দ ঘরের চার দেয়ালে বাড়ি খেল। শুধু হুট করে আকাশে মেঘের প্রতাপ বাড়ল। ক্ষুদ্র ক্ষুদ্র শব্দে সেই বাজগুলো বৃহৎ হলো ক্রমে। বাইরের এক একটি প্রকট আওয়াজের মাঝে ঠান্ডা মেঝেতে পাথরের মতো শক্ত হয়ে বসে রইল পুষ্পিতা। মাথা, মন, শরীরের সব রন্ধ্রের প্রতিটা ভাঁজে সত্যি কিছু প্রশ্ন ছুড়ল সে। চোখের পর্দায় কখনো ভাসলো সেই ভয়ানক রাত, মাস্ক্যাপের আড়ালে থাকা সেই বখাটে বিট্টু, কখনো ভাসলো তীব্রর সুতনু চেহারা, তার হাসি, তার কাছে আসা, একটু ছোঁয়া, এক একটি কথার বানে প্রাণ কেড়ে নেওয়া পুষ্পিতার। শেষ কানে বাজলো একটু আগেই তীব্র সেই আর্তনাদ, তুমি আমার মরণ চেয়েও ভেতুমে, তবু বিচ্ছেদ চেয়েও না। সহসা চট করে মাথা তুলল মেয়েটা। উঠে দাঁড়ালো তাড়াহুড়ো করে। জানালার বাইরে থেকে প্রবল বর্ষার ছাট ছিটকে আসছে ঘরের সাথে মেঘের কি তেজ। এক পল ভেজা চোখে সেদিকে চেয়ে থেকে পুষ্পিতা ছুট লাগালো কোথাও। সবেগে হাওয়ার মতো পায়ের গতি দেখে কাঁথার ভেতর হতে মুখ তুলল নুহা। কুচকানো ভ্রুটা টান টান করে মুচকি হাসলো একটু। আগের বার যাওয়ার সময় যে মেয়েটা আয়েশার ভয়ে নেতিয়েছিল সেই মেয়ে এখন অত রাতে দুরন্ত পায়ে সিঁড়ি গলে ছুটছে। তীব্র একই রকম বসে তখনও, শক্তপোক্ত দেহের বিধ্বস্ত চিত্ত, চোখে জল নেই, কিংবা আছে বৃষ্টির তোরে সেসব নোনতা স্রোত তো আলাদা করা যাচ্ছে না। অদূরের দারোয়ান বেশ কিছুক্ষণ দেখলেন ওকে। এই স্যার ওনাকে মাঝে মধ্যে হাতের মুঠোয় বকশিস গুজে দেয়। আজকেও অসময় গেট খুলে রাখার জন্য ভালো অঙ্ক দিয়েছিল, কিন্তু এখন কি কিছু হয়েছে? মেয়েটা ওইভাবে চলে গেল, স্যারও এইভাবে তখন থেকে বসে আছেন। এখন মরা বৃষ্টিতে ভিজলে যে শরীর খারাপ করবে। ভদ্রলোকের চিন্তা হলো। ঝটপট করে নিজের ছোট্ট কামরা থেকে ছাতা আনতে গেলেন। দীর্ঘদেহী তীব্রকে দেখতে তখন প্রস্তরের ন্যায় লাগছে। লাগামহীন বর্ষার তাণ্ডবে সাদা মুখ পাংশুটের, বিলাতি নয়নের খাজে কোনো প্রাণ নেই, চপলতা নেই। মাথা নুইয়ে অমন হাঁটু গেড়ে বসার মাঝে কানে এলো নুপুরের রিনঝিন শব্দ। একজোড়া পা বড় উদ্বেগ নিয়ে কাছে আসছে তার। চকিতে মাথা তুলল তীব্র। ছোট ছোট বর্ষণের ফাঁক গলে আবছা দৃষ্টি খুঁজে পেল দৌড়ে আসা পুষ্পিতাকে। ধরফড়িয়ে উঠে দাঁড়ালো সে। কপালে ভাঁজ, চোখে মুখে বিভ্রম, নেত্রমণির পরতে পরতে যে প্রশ্নদের আনাগোনা। ওদের মেটাতে হাওয়ার মতোই এসে বুকের মধ্যে ঢুকে গেল পুষ্পিতা। পেলব দুই হাতে তীব্রর ভিজে চপচপে শার্ট খামচে ধরে বলল, আমি আপনাকে ভালোবাসি স্যার, আমি আপনাকে ভালোবাসি। প্রকৃতি এখন নিশ্চুপ। মুষলধারার বৃষ্টিটাও আস্তে ধীরে কমেছে। একপাল মৃদু বাতাস এসে খোঁচা দিচ্ছে শরীরে। একটু আগের বেদনায় ডুবন্ত হালকা বর্ষার আছে এখন শুধুই মন ভোলানো সুর। আড়াআড়ি অন্ধকার, হাত পা মেলে বসেছে অদূরের ওই গহীন ঝোপে। ঝোড়ো বাতাসের স্পর্শ পেতেই নিভে গেছে রাস্তার সোনালি আলো। ডুবন্ত এক তমসা ভরা রাতে নিথরের মতো যে সুপুরুষ দাঁড়িয়ে, তার চওড়া বুকের ভাঁজে আরেক রূপসী মিশে। তীব্রত নিজের মাঝে নেই। চোখে মুখে অবিশ্বাস, রুদ্ধ মস্তক, নিশ্চল চাহনিতে একটা শক্ত পিলার সে। ভীতু মেয়ে কি সত্যি ফিরে এসেছে? সত্যি এভাবে জড়িয়ে ধরেছে ওকে, ভালোবাসি বলেছে? তীব্র ভুল শুনে নিত? সকালের মতো আরেকবার তীব্র প্রাণ ওষ্ঠাগত হলো। তবে তফাৎ শুধু তখন ভয়ে মানবিকতায়, এবার ভালোবাসায়।
অনিন্দ সুন্দর এই মুহূর্তে হঠাৎ তির্যক সাদা আলো ঠিকরে পড়ল ওদের উপর। তীব্রর ঘোর ভাঙল অমনি। সঙ্গে সঙ্গে কতগুলো তেড়ে আসা হাততালির আওয়াজে চটক কাটার ন্যায় নড়ে ওঠে পুষ্পিতা। প্রিয় ও পুরুষের বুক হতে চকিতে মাথা তুলে ঘুরে যায় পেছনে। তীব্রর ও বন্ধুরা সহসায় ছিটকে সরে এলো। মেয়েটা, মিরাজ, আরমান, মুশফিক, নাহিদ সব কয়টা হাজির। আরমানের হাতে টর্চ, একটা ছাতা মেলে 4 জন ঠেসে ঠুসে দাঁড়িয়েছে। তীব্রর এত দেরি, আবার ভারী বর্ষণ, সব মিলিয়ে কেউ আর ঘরে হাত পা গুটিয়ে বসে থাকতে পারেনি। তারপর নিচে নামতেই ফাঁকা রাস্তায় বন্ধুরের দৃশ্যে চমকের পর আনন্দে ফেটে পড়েছে তারা। কিন্তু পুষ্পিতা কুণ্ঠায় নিঃশেষ। কি করবে, কোথায় তাকাবে, সবকিছু প্যাচ বেঁধে গেল। মিরাজ থেমে নেই, 2 আঙ্গুল মুখে দিয়ে সমানে সিটি বাজাচ্ছে সে। নাহিদের পুরু ঠোঁটে হাসির তুফান। ফাঁকে আনচানে মনে উপরে দেখল, ইস, মিস নুহা এমন সুন্দর দৃশ্যটা মিস করে গেলেন। বিট্টু আর পুষ্পিতা এক হয়েছে। মেয়েটা এখানে থাকলে সব থেকে বেশি খুশি হতো। ওর উতলা মন চাইল ছুটে গিয়ে নুহাকে এখানে টেনে নিয়ে আসতে। এত রাত, সাথে আয়েশা ঘরেই, ওসব ভেবে গেল না। আবার মেয়েটা যে রাগ করে আছে, ভাবতেই নাহিদের হাসি মিলিয়ে মুখ কালো হলো। নুহা আজ গোটা একটা দিন তার সাথে কথা বলেনি। ছাদেও দেখা হলো, তাকায়নি ওর দিকে। নাহিদের কত খারাপ লেগেছে জানে মেয়েটা। তার ধ্যান ছোটে বন্ধুদের হল্লাহল্লি শুনে সব ঝেড়ে ফেলে নিজেও সামিল হলো। তারপর ওরা এক ছুটে গেট পেরিয়ে বাইরে চলে এলো। 4 জন চারিপাশ ঘুরতে ঘুরতে কুণ্ডলীর মধ্যে আটকে নিল তীব্র পুষ্পিতাকে। চোখে মুখে বাদ ভাঙা উল্লাস। হাততালি দিতে দিতে গান ধরল। বন্ধু যায় নাই হারাইয়া, রাস্তায় এসে দাঁড়াইয়া, এতক্ষণ প্রেম করাইছে। বৃষ্টিতে ভিজিয়া, ঋত্বিক রোশন সাজিয়া, তলে তলে টেম্পু ছেড়েছে। হই হই। দূরে দারোয়ান ছাতা নিয়ে আর আসেননি। ওখানে দাঁড়িয়ে হাসছেন তিনি। ভাগ্যিস এই বিল্ডিং এর বাড়িওয়ালা এখানে থাকেন না, না হলে ছেলেপেলেগুলোর আনন্দ মাটি হতো। আবার এমন আশ্চর্য কাণ্ড কারখানাও মিস করতেন তিনি। আহা, এক জীবনে 4টে বিয়ে করা ছাড়া আর কোনো স্বাদই তার বাকি নেই। বন্ধুদের এমন হই হুল্লোড়ও তীব্রর হাসি ফিরল না। এত শব্দেও নিজের বক্ষস্থলের ভূমিকম্প সে স্পষ্ট শুনছে। বিলাতি নয়নজোড়া এখনো আটকে পুষ্পিতার উপর। মেয়েটা তখন লজ্জায় কাঠ। মিরাজের গানের লাইন শুনে শুনে চোখ খিচে নিচ্ছে বারবার। চিবুক তার গলবিলে। অস্বস্তিতে হাবুডুবু খেয়ে হাতের আঙ্গুল কচলাচ্ছে। কখনো চোরা দৃষ্টি তুলে সে একটু জায়গা খুঁজলো পালানোর। ওরা এত হজবরল হয়ে ঘুরছে, একটা ফাঁক গলে দৌড়ানোরও উপায় নেই। পুষ্পিতা তককে তককে রইল। যে একটু জায়গা পেয়েছে ছুটতে চাইল ঘরে। তুরন্ত হাতটা টেনে ধরল তীব্র। মেয়েটা চমকে যায়। চাহনিতে হতভম্ব ভাব। কিছু বুঝে উঠার আগেই সে পুরুষ তাকে টেনে আবারও বুকে নিয়ে গেল। প্রথমবার নিজের সবটুকু জোর দিয়ে পুষ্পিতার ক্ষুদ্র কোমল দেহটা সবার সামনে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল তীব্র। পুরুষালী কণ্ঠস্বর কেমন হাঁসফাঁস করে বলল, তুমি কোথাও যাবে না ভিতু মেয়ে। আমার বুকে এইভাবে সারা জীবন আটকে রাখবো তোমাকে। তুমি কোথাও গেলে আমি মরে যাব, সত্যি মরে যাব। রাত তখন অনেক, 2টো পার হবে নিশ্চিত। তীব্র ধমকে ধামকে পাজিগুলোকে ঘরে পাঠিয়ে দিয়েছে। ব্রিরার তোপে পুষ্পিতা তখনও আত্মস্থ হতে পারছে না। একটু আগে সব ঘটনা পরপর সাজালে পৃথিবীটাই দুলছে তার। এত সাহসী কবে হলো, কবে বা এমন নির্লজ্জ হলো? ইস, এই 19 বছর বয়সে এত লজ্জা মেয়েটা কোনোদিনও পায়নি। তীব্রর চোখের দিকেও আজ তাকানো দুঃসাধ্য যেন। পুষ্পিতা সিঁড়ি বেয়ে আগে আগে উঠছে, পেছনে ছায়ার মতো তীব্র। ঠিক এই কারণে পুষ্পিতার পা এগোতে চাইছে না। মোজাইকের খাজে কেউ আঠা লাগিয়েছে নাকি? দুজনেই কাক ভেজা। সারা সিঁড়িঘর তলিয়ে গেল পোশাকে চুইয়ে পড়া টুপটাপ জলে। পুষ্পিতা আনত মাথায় নিজেদের দরজা অবধি এলো, থামলো। ভেতরে না ঢুকে পিছু ঘুরলো আবার। কুণ্ঠায় নিভন্ত চোখের তারা। অমনি থতমত খায়। তীব্র দাঁড়িয়ে আছে, ঘরে যায়নি। চোখে চোখ পড়তে ডান ভ্রুটা তুলল সে। পুষ্পিতা থতমত ভাব ঢাকতে নিজেই বলল, না মানে এমনি দাঁড়িয়েছি। তীব্র ঠোঁট কামড়ে হাসলো, কপাল কুঁচকে বলল, আমি তো বলিনি তুমি আমার জন্য দাঁড়িয়েছো। পুষ্পিতা আইডাই ভাবে গাল চুলকালো। ভীষণ দোটানায় থুবড়ে পড়েছে বেচারি। তার এক্ষুনি এই মুহূর্তে তীব্রর সামনে থেকে পালাতে ইচ্ছা করছে। মানুষটার এই যে প্রেমিক সুলভ বাঁকা নজর, এই যে তাকে মেপে দেখা, এসব তো কাটার মতন দাগ কাটছে বুকে। পরপর যেতে ইচ্ছা করছে না। এভাবে অনন্তকাল তীব্রর সামনে দাঁড়িয়ে থাকা যায় যদি। এতেও পুষ্পিতার অনেক সুখ। মেয়েটা কি করবে ভেবে পেল না। দ্বিধাদ্বন্দ্ব নিয়ে গলার শ্লেষা কাটালো। বলল মিনমিনিয়ে, অনেক ভিজেছেন আজ, বুকে গরম তেল মালিশ করে নিলে জ্বর টর আসবে না। ঘুমাও ভালো করে। পুরোটা সে ওর দিকে না চেয়েই বলল। তীব্রর জবাব এলো বিলম্বহীন,
ঘুম আসবে আমার? প্রথমবার যখন কলেজের বাইরে বসে হাত ধরেছিলে 3 রাত ঘুমোতে পারিনি। আজ তো 2 বার জড়িয়ে ধরেছ। কদিন ঘুম হবে না কে জানে। পুষ্পিতার শীর্ণ বুক চলকে উঠল এত। এরপর আর দাঁড়িয়ে থাকা হয় না। অনন্তকালের সুখখানা সে নিমিষেই বিসর্জন দিয়ে দিল। হাওয়ায় দুলতে থাকা পলাশের মতন ফেঁপে ওঠা গাল, উচাটনে ভর্তি হৃদয় নিয়ে চপল পায়ে ঘরে ঢুকে খিল টেনে দিল মেয়েটা। তীব্র বুক ফুলিয়ে মুক্ত শ্বাস টানল। এত সহজে অনুভূতির দোলাচল থেকে নিস্তার মিলবে বোঝেনি। ভীতু মেয়ে সব ভুলে ওকে ক্ষমা করেছে, ঠকিয়েছে জেনেও ভালোবেসে কাছে টেনেছে। এমন মিষ্টি ভবিষ্যৎ যদি আগে জানতো তীব্র, শুরুতেই সবটা বলে দিত তাহলে। তীব্র ঘরে ঢুকলো আস্তে ধীরে। দরজা লাগিয়ে ফিরতেই ভরকে উঠল একটু। বিচ্ছুগুলো সবকটা একদম মুখের উপর দাঁড়িয়েছে এসে। ও পুরু কণ্ঠে বলল, কি চাই? মিরাজ বলে। দেখাতে চাই। তীব্র ভ্রু বাঁকায়। কি? পাশে মুশফিক ছিল। মিরাজ আচমকাই চাপটে ধরল ওকে, কাঁদো কাঁদো ভাব করে বলল, তুই কোথাও যাস না মুশফিক, তুই আমার বুকের মধ্যে থাক। তুই গেলে আমি মরে যাব। সবাই হুহা করে হেসে উঠল এতে। তীব্র চোখ রাঙিয়ে বলল, বেশি সাহস বেড়েছে তোর, তাই না? দাঁড়া। পায়ের জুতোতে হাত দিতে গেলেই মিরাজ ছুট লাগায়। বাকিরাও দুরন্ত কদমে পিছু নেয় তার। তীব্র তেরে যেতে নিয়েও দাঁড়িয়ে গেল। মনের প্রশান্তি কিংবা প্রেমের শুরু, কোনো এক সুখে হাজার হাজার প্রহর পর ঝরঝর করে হেসে ফেলল সে। পুষ্পিতা চোরের মতো পা টিপে টিপে ঘরে এসেছে। আয়েশার দরজার হুক আগেই খুলে দিয়েছে নুহা। মেয়েটা নরম বিছানায় লেপটে গেছে একদম। পাতলা কাঁথায় পা থেকে মাথা অবধি ঢাকা। ঘরের আলো জ্বলছে তখনও। পুষ্পিতা ভেজা জামা কাপড় ছাড়ল, সেসব ধুয়ে নিংড়ে মেলল বারান্দায়। চুল মুছে গামছায় পেঁচিয়ে আস্তে ধীরে পাশে গিয়ে শুয়ে পড়ল নুহার। গায়ের কাঁথাটা টেনে ওপাশ ফিরতে বলল কেউ একজন, স্যার হলেন বাবার মতো সম্মানীয় মানুষ। পুষ্পিতা লাফিয়ে উঠল ত্রাসে। প্রকট চোখে বলল, তো তুই ঘুমাসনি? নুহা এপাশ থেকে ওপাশ ফিরে শোয় কর্কশ কণ্ঠে বলে, লাইট অফ কর। তোর আর তোর স্যারের জ্বালা এতক্ষণ আলো জ্বালিয়ে ঘুমাতে হয়েছে। আর পারবো না, সরি। পুষ্পিতা ঠোঁট উল্টালো। চুপচাপ উঠে সুইচ টিপল দেয়ালের। শুয়ে চোখ বন্ধ করতে তীব্র শক্ত চিবুক ভেসে উঠে সামনে। মুচকি হাসলো মেয়েটা। মাথার বালিশ টেনে বুকে নিয়ে এলো। আজকের রাত শেষ হবে, কিন্তু এই যে প্রণয় লীলা শুরু হলো দুজনার, এর শেষ আছে কোথাও? নুহারাজ রেজাল্ট বেরিয়েছে। ভীষণ আশ্চর্যের কথা হলো ডিপার্টমেন্ট টপার হয়েছে মেয়েটা। খবরটা রাতারাতি পৌঁছে গেল নাহিদের কানেও। দুপুরবেলা আয়েশা 2 বড় বাটিতে পোলাও কোরমা রেঁধে তাদের ঘরে দিয়ে গেছেন। সাথে গদগদ হেসে জানিয়ে গেছেন এসব। সেই থেকে ব্যাকুল চিত্তে ঘুরে বেড়াচ্ছে নাহিদ। এত ভালো ভালো খাবার মুখে রুচছে না তার। মাথার মধ্যে এক পৃথিবী চিন্তা নিয়ে কোনো রকম 1 ঘন্টা পার করল সে। নুহা ওর উপর চরম ক্ষেপে আছে। এই রাগ তো ভাঙাতে হবে, তাই না? সাথে মেয়েটা এমন চমৎকার রেজাল্ট করলো। ডিপার্টমেন্ট টপার হওয়া কি মুখের কথা নাকি? একটা উইশ না করতে পারলে নাহিদ মরেও শান্তি পাবে না এখন। কিন্তু কিভাবে, কি করবে সে? নুহা রেগে তাকালেই তোর দম ফুরিয়ে যায়। সেখানে চোটে কিছু বললে যে নাহিদকে আর খুঁজে পাওয়া যাবে না। নাহিদ অনেক ভেবে ভেবে একটা বুদ্ধি আটলো মনে। আর এক মুহূর্ত দেরি না করে গায়ে শার্ট চাপিয়ে রকেট বেগে ছুটে গেল কোথাও। ফুলের দোকান থেকে ইয়া বড় বুকে কিনেছে সে। দোকানি বুকেটা দেওয়ার সময় বলেছেন, এই ফুল দিলে যে মেয়ে তাকে দুচক্ষেও দেখতে পারে না সেও খুশিতে প্রেমে পড়ে যাবে। নাহিদ ফুরফুরে মেজাজে রিকশায় উঠে বসলো। যদি কোনো মেয়ে বুকেটা দেখে প্রেমে পড়তে পারে, সেখানে রাগ ভাঙা তো মামুলি ব্যাপার। ছেলেটা উজ্জ্বল চোখে মুখে ফুলের গায়ে হাত বোলালো। দরজায় এসে শার্টের কলারটা টেনে টুনে গোছালো 2 বার। বুয়া মাত্র ঘর মুছেছেন। মেঝে চটচটে ভেজা। বালতির জল পাল্টাতে যাওয়ার আগে বলে গেলেন, আপা সাবধানে হাঁটেন, ফ্লোর কিন্তু ভিজা, কারেন্টও নাই যে ফ্যান চালামো, পইরা টইরা গেলে আমি কিছু জানি না। ফোন টিপতে টিপতে ঘাড় নাড়ল নুহা। কলিং বেলটা তক্ষুনি বাজলো। ও উঠে এলো তড়িৎ। পুষ্পিতা কলেজে আয়েশা সবে জোহরের নামাজে দাঁড়িয়েছেন। শরীর ভালো নেই, তাই অফিস থেকে ছুটি নিয়েছেন আজ। দরজাটা নুহাই খুলল। অমনি ওপাশ হতে চেঁচিয়ে উঠল নাহিদ, অভিনন্দন। কিন্তু হঠাৎ কাণ্ডে মেয়েটা হকচকালো খুব। ভেবাচাকা পেছাতে গেলেই ভেজা মেঝেই হড়কে গেল পাটা। সাথে সাথে ধপাস করে পড়ে গেল নিচে। নাহিদের কথা শেষ। বুকেরই আড়াল থেকে চোখ দুটো ছিটকে বাইরে চলে এলো। নুহা মেঝেতে পড়ে সাপের মতো করছে, চোখ মুখ ব্যথায় গোটানো। নাহিদ ওকে কিভাবে তুলবে বুঝলো না। হতভম্বতায় হাত না পেতে বুকেইটাই বাড়িয়ে ধরলো। অমনি জ্বলন্ত চোখে চাইল নুহা। চোটে বলল, আপনি দেখতে পাচ্ছেন না আমি পড়ে গেছি? আমাকে না তুলে ফুল সাজছেন কেন? ফুল নিয়ে কি শুয়ে থাকবো এখানে? জিভ কাটলো সে। সরি আসুন। ডান হাতটা বাড়ালো নাহিদ। নুহা প্রচন্ড ব্যথা পেয়েছে। সরু কোমরের হাড়গোড়ও নড়ছে বোধ হয়।
কিন্তু তেজ দেখাতে ভুলল না। ঠেলে নাহিদের পেতে রাখা হাতটা সরিয়ে দিল সে, নিজেই দেয়াল ধরে উঠে দাঁড়ালো, তারপর বলল মুখ ঝামটা মেরে, আমি অশ্লীল ছেলেদের হাত ধরি না। নাহিদের আনন জুড়ে হুড় করে অন্ধকার মেখে আসে। পরপর ভীষণ রেগে তেতে গেল মাথাটা। সব দোষ মিরাজের। ওর চুলগুলো বাউন্ডুলুদের মতো। নাহিদের ইচ্ছা করলো টেনে সেসব উপরে ফেলে আসতে। বদমাস ছেলেটা যদি সেদিন মেশিন নিয়ে না বলতো আজ এরকম কিচ্ছুই হতো না। নাহিদ ফুস করে দম ছাড়ে, চট করে দুই কানে হাত দিয়ে বলে, ভুল হয়ে গেছে, এমন আর হবে না। কান ধরতে গিয়ে বুকেটা দুম করে নিচে পড়ে গেল, কিন্তু নাহিদের সেদিকে খেয়াল নেই। সে নিজের মতন বলছে, আমি আর কোনোদিনও কোনো মেশিনের কথা জিজ্ঞেস করব না আপনাকে। আজ থেকে দুনিয়ার সব মেশিন বাদ। আমি আর মেশিন কথাটা উচ্চারণই করব না। করবেন না করেও 3 বার করে ফেলেছেন। নাহিদ আবার জিহবা কাটে, আবার বলে, সরি। নুহার রাগ ক্ষোভ সত্যিই নেই। পড়ে থাকা বুকেটা নিজেই উঠালো সে, শুধালো সংকোচহীন। এটা কি আমার জন্য? নাহিদের কণ্ঠ প্রফুল্ল। জি, আপনি এত ভালো রেজাল্ট করেছেন সেজন্য। এখনো কান ধরে আছেন কেন? হাত নামান। ও সাথে সাথে হাত নামালো, হেসে বলল, থ্যাংক ইউ। দাঁত কেলাচ্ছেন কেন? আমি কি আপনাকে মাফ করেছি নাকি? ফের হাসিটা ধপ করে নিভে গেল নাহিদের। করেননি? না। নাহিদ উতলা হয়। কি করলে মাফ করবেন বলুন, আমি তাই করব। নুহা মনে মনে বলল, আমাকে ভালোবাসলে। চুপ দেখে তাগিদ দিল ছেলেটা। বলুন প্লিজ। কথার মধ্যে আয়েশা এসে দাঁড়ালেন, ওকে দেখেই বললেন, ওমা নাহিদ, তুমি কখন এলে? তারপর চোখ পড়ল নুহার হাতের দিকে। এত বড় বুকেই? তুমি বুঝি ওকে শুভেচ্ছা জানাতে এসেছো? নাহিদ জোরে সোরে মাথা ঝাঁকায়। বেশ বেশ, আচ্ছা তোমরা গল্প করো তাহলে, আমি চা দিচ্ছি। এবারেও মাথা ঝাঁকালো নাহিদ। আয়েশা যেতেই নুহা বলল, সব কথায় মাথা ঝাঁকাবেন না তো, মুখে বলবেন। কি বলবো? ভালোবাসার কথা। বেখেয়ালে ও বলে আবারও সতর্ক চোখে চাইল নাহিদ। হ্যাঁ? নুহার কণ্ঠে দাপট। হ্যাঁ হ্যাঁ কি? ভালো ভালো কথা বলবেন, না হলে আপনার সাথে মিশবো কেন? ছেলেটা বোকা বোকা ভাবে আবারও মাথা নাড়ল। নুহা ভালো ভালো কথা বলেছেন, কিন্তু সে যে অন্য কিছু শুনল। পরপরই শির দ্বারা সোজা করল নাহিদ। সর্বনাশ, ও কি মিরাজের সাথে থেকে থেকে সত্যি অশ্লীল হয়ে যাচ্ছে? নুহার নিষ্পলক চাহনি তখন বুকেতেই। নাহিদ প্রথম কিছু দিয়েছে, এটাও কোথায় তুলে রাখবে, মাথায় না বুকে? নুহার খুব করে মন চাইল ও বুকেটাতে চুমুখে ভরিয়ে ফেলতে। নাহিদ সামনে বলে পারল না। ওর উপর থেকে একটা গোলাপ বের করলো শুধু। চোটপাটের কণ্ঠটা হঠাৎ মিহি করে বলল, এই ফুলটা আমার চুলে গুজলে কেমন লাগবে মিস্টার ঢেরস? নাহিদ সানন্দে জানায়। দারুণ। নিষ্পাপের মতো বায়না করলো মেয়েটা। তাহলে আপনি গুজে দিন না। অবাক চোখে চাইল সে। আমি? নুহার মাঝে ভনিতা নেই, অমন জড়তাহীন জানালো, আমি তো সাজগোজ করি না, জানিও না কিভাবে গুজতে হয়। দেবেন আপনি? নাহিদের মুখাভাবে অস্বস্তির ছাপ, কিন্তু মুখের ওপর মানা করতে পারল না, এগিয়ে এলো। হাত থেকে ফুলটা নিতে পাঞ্চ ক্লিপে আটকে রাখা চুলগুলো খুলে দিল। নুহা বলল, আপনি আমার কানে গুজে দিন, তাতেই হবে। নাহিদের হাত কাঁপছে, কাঁপছে বুকটাও। কি যে অস্থির ঢিপঢিপে শব্দ। কানের খাজে ফুল গেথে দেওয়ার পুরোটা সময় তার দিকে এক যোগে চেয়ে রইল নুহা। নাহিদ ফুল এটে সরে আসে। খোলা কেশের এক কোণে টকটকে লাল গোলাপ রাখা তরুণী তখন শ্রেষ্ঠ সুন্দরী হয়তো। নাহিদ ওসব বুঝলো না, হিসেবে সে বড্ড কাঁচা। একটুখানি শুকনো ঢোক গিলল কেবল। নুহা ঠোঁট নেড়ে শুধালো, আমাকে কেমন লাগছে? নাহিদ কথা বলতে গিয়ে টের পেল কণ্ঠনালীতে শব্দ নেই। জানালো কোনো রকম, সুন্দর। এখন আমাকে দেখলে কেউ প্রেমে পড়বে? নুহার আচরণ কেমন অন্যরকম আজ। এমনটা নাহিদ কখনো দেখেনি। কি সব উদ্ভট উদ্ভট প্রশ্ন। উত্তরে মাথা নাড়ল শুধু, বোঝালো হ্যাঁ। ফটাফট প্রশ্ন ছুড়ল মেয়েটা। তাহলে আপনিও পড়বেন? নুহার আচমকা ধেয়ে আসা প্রশ্নের জবাব নাহিদের কাছে নেই। কেন নেই, কি জন্যে, সেসব জানার কথাও না। তবে এই দোলাচলের ভার সামলাতে ছেলেটার ফর্সা আদল অস্তমিত রবির ন্যায় রক্তিম হয়ে উঠল। শুষ্ক গলবিলে সাহারা দিতে ঢোক গিলল কবার। সুতনু পুরুষের ফ্যাকাশে মুখ একযোগে চেয়ে রইল নুহা। কিছু দীর্ঘশ্বাস আটকে থাকলো বক্ষপিঞ্জরের ফাঁক ফোকরে। নাহিদের মনের কোথাও সে নেই। থাকলে কি উত্তর দিতে এত সময় নিত ছেলেটা? নুহার হঠাৎ আকাশ ভেঙে কান্না পেল, কিন্তু নিজেকে সামলে নেয়ার তুখর প্রয়াস কাঁদতে দিল না আজও।
বরং বিভ্রমের অর্ণবে ডুবতে থাকা এক নাবিককে বাঁচাতে তক্ষুনি হু হা করে হেসে উঠল সে। নাহিদ আশ্চর্য চোখে চায়। একটু আগে কথার বানে খেয়ে চোটানো তরুণী খলবলাল ঠিক ঢেউয়ের মতো হাসতে হাসতে বলল, ভয় পাচ্ছেন কেন? একটা সামান্য কথায় মানুষ এত ভয় পায়? আমি তো মজা করেছিলাম। মজা করছিলাম শব্দটায় নাহিদ যেন প্রাণ ফিরে পেল। মরুণ ন্যায় খড়খড়ে অষ্টপুট এবার সরল দুদিকে, কপালের ঘাম মুছে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।